আজকে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। দর্শক, আজকে স্টুডিওতে আছেন এমন একজন ব্যক্তি যিনি সদ্য চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন। চাকরিতে তিনি যেমন সফল ছিলেন শিক্ষকতা পেশায়, পাশাপাশি সে তার পরিবারেও একজন সফল পিতা। আমরা সেই গুণী মানুষের সাথে পরিচয় হব এবং তার সাথে তার জীবনের সেই শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার তার যে সফলতাগুলো আছে এগুলো জানানোর চেষ্টা করব। প্রথমে আমি তার সাথে পরিচয় হতে চাই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে আমরা চাচ্ছি শুরুতেই আমরা যেতে চাই আপনার একদম শৈশব যে জীবনটা ছিল, এই শৈশবের পড়াশোনা কোথায় ছিল এবং সেইখান থেকে হাই স্কুল থেকে এরপর লাস্ট রাজশাহী ইউনিভার্সিটি, এই গল্পগুলো যদি দর্শকদের আপনি শোনাতেন। আমার শৈশব জীবনটা ছিল ছয়ঘরিয়া প্রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকে আমি ক্লাস 1 থেকে পড়া শুরু করি এবং ওই স্কুলে ক্লাস 5-এর পরে আমি ওই স্কুলে হাই স্কুল আছে অ্যাটাচড, আমি সেখানে ছয়ঘরিয়া হাই স্কুল থেকে আমি এসএসসি পাশ করি। এসএসসি আমি বাণিজ্য বিভাগে ছিলাম। তো বাণিজ্য বিভাগে থেকে আমি যে নাম্বার পেয়েছিলাম, সেই সময় আমাদের গ্রেডিং পদ্ধতি ছিল না, ছিল হলো প্রথম ডিভিশন পদ্ধতি, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। আমি সেই সময়ে রাজশাহী বোর্ডে গাইবান্ধা মহকুমা ছিল, তখন জেলা হয়। কত সাল? এটা হলো 1980 সাল। সেই এসএসসিতে আমি গাইবান্ধা মহকুমা থেকে রাজশাহী বোর্ডে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। আর ওখান থেকে এসএসসির পরে আমি রংপুর কারমাইকেল কলেজে ওই বাণিজ্য বিভাগেই ভর্তি হই। বাণিজ্য বিভাগে যখন আমি ওখানে পড়াশোনা শুরু করি, তখন আমাদের কমার্সের স্টুডেন্ট ছিল 478 জন, আর্টসে আরও বেশি ছিল, 800-র মতো, সায়েন্সও ছিল। তা আমাকে সবাই মনে করতো যে আমি মনে হয় যে সায়েন্সেরই স্টুডেন্ট, মানে তাদের সাথে খেলাধুলো করতাম, হোস্টেলে থাকতাম, জিএল হোস্টেলে। তা তখন তারা মনে করতো যে এ মনে হয় সায়েন্সেরই। কিন্তু কিছুদিন যখন ক্লাস করি কমার্সে, তখন তারা বুঝলো যে আসলে সায়েন্স নয়, কমার্স। কিন্তু ওখানে ভেরি ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমার অনেক বন্ধু ক্লাস 5-এ এবং 8-এ তারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে তারা কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিল। আমি তাদের সাথে সেই ক্লাস এসএসসির যে বৃত্তির রেজাল্ট এসেছিল রাজশাহী বোর্ড থেকে, প্রত্যেকটা কলেজে যারা ভর্তি হয়েছে তারা কে বৃত্তি পেয়েছে তার একটা তালিকা। তা আমি বন্ধুদের সাথে ওই কারমাইকেল কলেজের নোটিশ বোর্ডে যেতে চাচ্ছিলাম, আর আমাকে উপহাস করেছিল যে এই কমার্সের এত ফার্স্ট ডিভিশন ছাড়া কমার্সের তো বৃত্তি পাওয়া যাবে না। এটা কি ওই কারমাইকেল লাইফের? কারমাইকেল লাইফ। এটা ক্লাস 5-এ বৃত্তি পেয়েছেন আপনি? হ্যাঁ, ক্লাস 5-এ না, আমি এসএসসিতে বৃত্তি পেয়ে ক্লাস 5। আচ্ছা, তখন এসএসসিতে বৃত্তি সিস্টেম ছিল। হ্যাঁ, আর এরপর কারমাইকেলে চলে গেল। কারমাইকেলে গেলাম। তখন কারমাইকেলে যখন আমরা যে বন্ধুরা ক্লাস 5-এ 8-এ বৃত্তি পেয়ে আমাদের সাথেই একই সাথে আমরা গেলাম, তো ওরা তখন দেখতেছিল ওদের রোল। আমরা 10 জন বন্ধু ছিলাম, তার মধ্যে শুধু সায়েন্স থেকে একজন বন্ধুই শুধু স্কলারশিপ পেয়েছিল সেদিন। তা আমি চলে আসছি, একজন বলতেছে এই এখানে তো আর্টসেরও তালিকা দেখতেছি। আচ্ছা। তখন আমি মনে করলাম যে আর্টসের তালিকা তা বলতেছে হ্যাঁ, এখানে তো সায়েন্স আর্টস কমার্স আলাদা বোর্ডে নোটিশ চলে আসছে। তা তখন আমার এক বন্ধু বলে, তাহলে বাণিজ্য বিভাগের নোটিশটা কোথায়? আচ্ছা। সেটা দেখতে গিয়ে দেখি গাইবান্ধা যে মহকুমার মধ্যে আমি ফার্স্ট হয়েছি সেই জেলায়। হ্যাঁ, পুরো জেলায়। মাশাআল্লাহ। এবং বোর্ড বৃত্তি পেয়েছি। তো এটা আমার জীবনের জন্য একটা উৎসাহ যে তখন এই 5-এ ক্লাস 8-এ আমি যেহেতু বৃত্তি পাই নাই, ওখানে পেলাম। আর যে বন্ধুরা ক্লাস 5-এ এবং 8-এ বৃত্তি পেয়েছিল তারা কিন্তু আর ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় এসএসসির উপরে তারা বৃত্তি পায়নি। তা আমরা ওখান থেকে আনন্দে আমি ঘোষণা করলাম যে আমার যে বৃত্তির টাকা আমি এটা অর্ধেকটা আমি বন্ধু বান্ধবকে মিষ্টি খাওয়াবো, যেহেতু আমার বৃত্তিটা পাওয়ার কথাই ছিল। মিষ্টি পাওয়া যেত তখন? কত সালের কথা? 80 সালে। এইটা আচ্ছা, তখন তো পিওর মিষ্টি ছিল। হ্যাঁ, পিওর মিষ্টি ছিল। তা আমি ওইখান থেকে যখন পড়াশোনা করে পরীক্ষা দেবো, ঠিক তখন আমার এক বন্ধু বললো যে আমরা এবার পরীক্ষা দেবো না, পরীক্ষা চলতেছে।
তখন ওরা ইউনাইটেড হয়ে 8-10 জনই পরীক্ষা দেবে না, তারা পরীক্ষা ড্রপ দেবে। তা আমাকেও বললো, যেহেতু আমরা সবাই গোবিন্দগঞ্জ থেকে গেছি ওই 8-10 জন, তা আমাকেও বললো যে আগামীবারে পরীক্ষা দেবো আমরা গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে দিয়ে। তাই আমি বললাম যে না, আমার পরীক্ষা ভালো হচ্ছে, আমি পরীক্ষা ড্রপ দেবো না। শেষে ওরা সবগুলোই ড্রপ দিয়ে চলে আসলো, আমি আর ড্রপ দিলাম না। এবং সেই সময়ে 82 সালে তখন মানে এরশাদ পিরিয়ড বলে, সেই সময় পরীক্ষা খুবই কড়া করে হয়েছিল, আর্মি শাসন। তখন বোর্ডের পার্সেন্টেজ ছিল হলো 13%। 13%? হ্যাঁ, পাশের হার। এবং আমাদের এই 13%-এ অনলি 9 জন পাস করেছিলাম আমরা কারমাইকেল কলেজ থেকে, পুরো আপনি কমার্স ডিপার্টমেন্ট থেকে মাত্র 9 জন। এই 9 জন পাস করার মধ্যে আমাদের এক বন্ধু, সে বোর্ড প্লেট ছিল, আর আমরা সবাই সেকেন্ড ডিভিশন ছিলাম, নাম্বার ভালো ছিল। তখন আমরা ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে আমরা রাজশাহীতে ভর্তি হই এবং ওখানে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স মানে করি। এটা হলো শিক্ষা জীবন। স্যার, শিক্ষা জীবনে আসলে এই যে দীর্ঘ পথ আপনি পাড়ি দিলেন, আসলে তখনকার ওই দিনের দৃশ্যটা দেখার সৌভাগ্য এই জেনারেশনে নেই। আমরা তো আসলে শুধু শুনবো বা এই জেনারেশন শুনবে। আসলে কেমন ছিল ওই সময়? উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনাকে মনে পড়ে? গ্রামের স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই দুইটা একদম প্রত্যন্ত গ্রামে, এরপরে কারমাইকেল কলেজ। তখনকার কারমাইকেল কলেজ আর এখনকার কারমাইকেল কলেজ এনভায়রনমেন্টে কত পরিবর্তন! তখনকার রাজশাহী ইউনিভার্সিটি, এখনকার রাজশাহী ইউনিভার্সিটি একদম সো মাচ একটা ডিফারেন্ট আছে। সেক্ষেত্রে স্যার আসলে এক্সক্লুসিভ বা ঘটনা আসলে বলার মতো কিছু আপনার মনে হয় বা শিক্ষণীয় বা বন্ধু-বান্ধব? আমি এবং আমাদের সেই সময়কালের বন্ধুরা, আমরা তখন দেখেছি যে পিতা মাতার সঙ্গে তারা মানে কৃষিকাজ, যার বাবারা ব্যবসা করতেন, ব্যবসাতে সহযোগিতা করতেন, আমরা কৃষিতে সহযোগিতা করেছি, তারপরেও পড়াশোনার চেষ্টা করেছি। কিন্তু এত অ্যাভেলেবল উপকরণ, এত মানে শিক্ষক হাতের কাছে ছিল না যে আমরা প্রায় পড়ব বা কোচিংয়ে যাব, সেই পরিবেশই তখন ছিল না। তো এখন আমার মনে হয় যে যদি যত ভালো স্টুডেন্টই হোক, কিন্তু তাদের যে পারিবারিক দায়িত্ববোধটা, এটা যদি তাদের থাকে, তাহলে তার বাবাদের সাথে মাদের সাথে মিশে তাদের সাংসারিক সহযোগিতাও করতে পারে, পাশাপাশি ভালো পড়াশোনাকে ভালো রেজাল্টও করতে পারে। কিন্তু আমি বেশিরভাগই দেখি এখনকার স্টুডেন্টেরা তারা এমনভাবে পড়াশোনাটা মনে করে যে না, শুধু পড়াশোনাই মানে করে, কিন্তু পারিবারিক কোনো দায়িত্ববোধ নেই। আমাকে দেখেছি স্যার, ওই সময় কিন্তু সবাই ম্যাক্সিমাম লজিন থাকতো, লজিন মাস্টার যেটাকে বলে, এবং তারা দেখেছি যে মানে সবাই বাবা মার সাথে যে কথা আপনি বললেন, গৃহস্থলী কাজ, কৃষিকাজ এগুলোও করতো, এবং এই লজিনটা তখন কিন্তু ব্যাপক একটা। সেক্ষেত্রে আপনারা ওটা দেখেছেন, আপনারা ওটা পেয়েছেন মনে হয়? আমাদের সময় লজিং সিস্টেম ছিল, অনেক গরিব মেধাবী স্টুডেন্ট তারা মানে বাসা লজিং থেকে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্টও করেছে পরবর্তীতে। এই পদ্ধতিটা তখন ছিল। তা আমার এখনকার যে মানে অভিমত যেটা জানতে চাচ্ছেন আপনি, সেটা হলো যে আমাদের যে কর্ম মানে এডুকেশনের পাশাপাশি এটাও আমাদের মানে করা উচিত। কারণ মানে যারা ভালো মানে রাঁধে, তারা তো চুলো বাঁধে। আমি মনে করি একজন স্টুডেন্ট শিক্ষার পাশাপাশি, মানে পড়াশোনার পাশাপাশি সে এগুলো শিখে পজিটিভ কাজ করবে, ভালো কাজ করবে, এবং সমাজ সেখানে দেখবে যে সেই ছেলেটা এত ভালো ছাত্র, তারপরেও পারিবারিক দায়িত্ব বোধ, পারিবারিক কাজ এগুলো যখন করবে, তখন অন্যরাও দেখে সেখান থেকে শিখবে। আমি সেজন্য মনে করি যে আসলে এই পড়াশোনার পাশাপাশি যদি এরকম করে, সেখান থেকেও একটা মেসেজ দেওয়া যায় সমাজকে যে পড়াশুনো ভালো তো করতেই হবে, তার পাশাপাশি পারিবারিক এবং সামাজিক কিছু দায়িত্ববোধ থাকতে হবে, সেটা ছোটোবেলায় থেকেই গড়ে তুলতে হবে। মাস্টার্সটা স্যার আপনার কত সালে কমপ্লিট হয়েছিল? এটা মাস্টার্স আমি করেছিলাম হলো 86। আচ্ছা, দুইটা স্টুডেন্ট লাইফে আপনার বৃত্তি আর কি, দুইটা? হ্যাঁ, দুইটা। আচ্ছা, এই যে এত ভালো স্টুডেন্ট এবং রাজশাহী ইউনিভার্সিটি থেকে আপনার হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন, এই যে এরপর স্যার এই শিক্ষক হলেন। দর্শক একটু জানিয়ে রাখি, আসলে আমার শ্রদ্ধাভাজন স্যার, সে কিন্তু
1994 সালে তার আমরা যতটুকু জেনেছি যে গোবিন্দগঞ্জ মহিলা কলেজ ডিগ্রির প্রভাষক হিসেবে সে তার শিক্ষকতা জীবন শুরু করে এবং সে 31 আগস্ট 2025 তার দীর্ঘ বর্ণাঢ্য শিক্ষা জীবন সে শেষ করে সহকারী অধ্যাপক হিসেবে। আসলে এত ভালো স্টুডেন্ট হওয়ার পর এই শিক্ষক, আমরা জানি মহৎ পেশা, মহান পেশা, এর উপর কোনো পেশা নেই, তখন তো আসলে স্যার অনেক ভালো কিছু করার সুযোগ ছিল, মানে শিক্ষক কেন হলেন আর কি, এই জায়গাতে এটা জানতে চাই। শিক্ষক হওয়াটা আমার একটা ব্রত ছিল, শিক্ষকতা আমার ভালো লাগতো। আমি মূলত এই শিক্ষকতার পাশাপাশি আমার পারিবারিক দায়িত্ব পালন করার জন্য মূলত শিক্ষকতায় আসা। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবা মারা যায়, যাওয়ার পরে তখন এই সাংসারিক দায়িত্বটা আমাকে নিতে হয়। আমার ভালো অফারও ছিল সেই সময়, কিন্তু এই সাংসারিক দায়িত্বের কারণে আমি তখন ভেবেছিলাম যে শিক্ষকতা যদি আমি নিকটে কোনো কলেজে করি তাহলে আমি এই পারিবারিক দায়িত্বটাও পালন করতে পারবো, যার জন্য আমার বাইরে কোনো জবে যাওয়া হয়নি। এটাই মূলত কারণ। পরিবারের জন্য, হ্যাঁ, পরিবারের পাশে থাকার জন্য এবং তাদেরকে দেখভাল করার জন্য সহজ হয়। হ্যাঁ, সহজ হয়, সেজন্যই আমি বাইরে যাইনি। ভালো জায়গা আছে মনে হয়। হ্যাঁ, আমার অনেক বন্ধু বর্তমানে সচিব থেকে রিটায়ার করেছে, কেউ ফুডের ডাইরেক্টর অ্যাডমিন থেকে রিটায়ার করেছে, কেউ মিনিস্ট্রিতে মন্ত্রী মহোদয়ের মুখ্য সচিবও মানে দায়িত্ব পালন করেছে। আমাদের এই কারমাইকেল পাড়া অনেক বন্ধুই এরকম আছে। আসলে পরিবারের কথা বিবেচনা করে শিক্ষক হওয়া, এটাও জানতে চাই আমরা। অত্যন্ত ভারাক্রান্ত, আসলে সে খুব একজন ভালো শিক্ষক ছিল। আমরা তার শিক্ষকতা জীবন থেকে আসলে বিচ্ছিন্ন হয়ে গেলাম। সে এটা প্রাতিষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছে আমরা জানি। বিশেষ করে যে আসলে তার গুণ এখনও সে ছড়িয়ে যাবে, এই দীর্ঘ শিক্ষকতা জীবনের আসলে ঘটনা কিছু জানতে চাই, যেটা আসলে আপনার এই যে আলো, আপনি যে জ্ঞানের সম্ভার ছিলেন, এখান থেকে আসলে এই মহিলা কলেজ কতটুকু উপকৃত হয়েছে, বা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে এটা যদি একটু বলতেন, বা কোনো স্টুডেন্টের যারা আজকে ভালো জায়গায় আছে আপনার সান্নিধ্যে থেকে আপনার শিক্ষা গ্রহণ করে, এই বিষয়গুলো একটু জানতে চাই। আমার মূলত আমার চাকরি জীবনের প্রথমে আমি যোগদান করেছিলাম কামদিয়া নুরুল হক মহাবিদ্যালয়ে। ওখানে আমি 4 বছর শিক্ষকতা করি, কিন্তু আমার খুব কষ্ট ছিল যে ওখানে কমার্সের স্টুডেন্ট ছিল খুবই কম। তা আমি খুবই আন্তরিকভাবে চাইতাম যে যদি বেশি স্টুডেন্ট পাইতাম তাহলে আমি তাকে গড়ে তুলতে পারতাম, এটা আমার ভেতরের একটা ইচ্ছা ছিল। কিন্তু স্টুডেন্ট খুবই কম এবং সেখানে ভালো স্টুডেন্টও তেমন ছিল না, যার জন্য ওখানে আমি তেমন কিছু ভালো করতে পারিনি। পরে যখন গোবিন্দগঞ্জ মহিলা কলেজে আসলাম 94 সালে, এসে এখানে অনেক স্টুডেন্ট ছিল কমার্সের, এবং তাদেরকে আমি কমার্স থেকে গড়ে তোলার চেষ্টা করেছি। এবং আমার এই গোবিন্দগঞ্জ মহিলা কলেজে আমি আসার পরে আমার ঐকান্তিক চেষ্টায় আল্লাহর রহমতে এখানে 2 বার বোর্ড স্ট্যান্ড করেছে কমার্স থেকে। গোবিন্দগঞ্জ থেকে? গোবিন্দগঞ্জ মহিলা কলেজ থেকে কমার্স থেকে 2 বার করেছে। এটা হওয়ার পরে কত সাল ছিল এটা? এটা ছিল 6 সাল। 6 সালে একটা, আর একটা হলো 98 সালে একটা। আমাদের কলেজ তো 91 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তা এই যে কমার্সের রেজাল্ট ভালো হলো এবং কমার্সের স্টুডেন্টেরা তখন মানে উৎসাহিত হলো, এবং তখন অন্য অন্য ডিপার্টমেন্ট থেকে এসে কমার্সে ভর্তি হলো। এমন এক সময় হলো যে কমার্সের স্টুডেন্ট 70-80 জনও পেরিয়ে গেল। তো এখন এইটা আমার সবচেয়ে ভালো লাগার বিষয় যে তখন এখানে আসার পরে একটা বিকশিত হওয়ার সুযোগ পেলাম, যে যেহেতু এখানে অনেক স্টুডেন্ট, এই স্টুডেন্টকে আমার অনেক স্টুডেন্ট আজকে ইউএসএতে আছে, কানাডায় আছে, অস্ট্রেলিয়া আছে, কেউ এমবিএ পড়তেছে, কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়তেছে। এরকম অনেক স্টুডেন্ট এখন দেশের বাইরে আছে, এবং দেশের ভেতরেও অনেক ভালো ভালো জব করতেছে। তারা ব্যাংকে জব করতেছে, কেউ সিটি ব্যাংকে, কেউ ঢাকা ব্যাংকে, এরকম অনেক স্টুডেন্ট। এই প্রত্যন্ত অঞ্চল থেকে বোর্ড স্ট্যান্ড করা যায়। আমরা দেখেছি যে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সেই আমাদের ব্যাচে স্ট্যান্ড করেছিল, আরও আমাদের 80 বা 82 ব্যাচে স্ট্যান্ড করেছিল মনে হয়। কিন্তু বাট এর মাঝখানে গ্যাপ হওয়ার পর এই যে আপনি যে ট্র্যাডিশন চালু করলেন, একটু জানতে চাই আসলে কিভাবে এই যে প্রত্যন্ত অঞ্চল থেকেও ছেলেমেয়েরা ভালো করতে পারে, এইটার আসলে মহা ঔষধটা কী? এবং এখন ভালো করছে, কিন্তু আসলে তুলনামূলকভাবে আমরা দেখছি এই প্রান্তিক অঞ্চলের বিশেষ করে ছোট শহরের স্কুলগুলোতে আসলে ওই পরিমাণ কাঙ্ক্ষিত রেজাল্ট বা ছেলেমেয়েরা বের হচ্ছে না। আসলে দৃষ্টি থেকে এটা কি মনে হয়? আসলে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে একজন
গাছ যে পছন্দ করে, সেই গাছের পরিচর্যাটা যদি ভালোভাবে করা যায় তাহলে ফলও ঠিক সেভাবেই আসে। তা আমার জীবনে একটা জিনিস আমি মানে ফলো করি, যে আমরা যে কোনো জিনিস, সেটা কৃষি হোক, ব্যবসা হোক, শিক্ষা হোক, যদি আমরা আন্তরিকতার সাথে পরিচর্যা করি, তা সেখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। তা আমাদের এই কবিগঞ্জ মহিলা কলেজেও যে স্টুডেন্টগুলো আমি মানে প্রথমের দিকে পেলাম, তখন ওদের নিয়ে আমি ওই রকম পরিচর্যা শুরু করলাম। সেই পরিচর্যা মানে আমি নটরডেম কলেজ থেকে কমার্সের কিছু নোট কালেকশন করতাম, ঢাকা সিটি কলেজ থেকে নোট কালেকশন করে নিয়ে আমি তার সাথে সমন্বয় করে তাদেরকে আমি নোট করে দিতাম সেই সময়ে, যার জন্য তারা অনেক ভালো করতে পেরেছে। তাই আমি মনে করি শিক্ষকতায় যদি এরকম মানে কোনো টিচার অনেক পরিশ্রম করে স্বপ্ন দেখে যে আমি স্টুডেন্টটাকে তাহলে আমি গড়ে তুলব, প্লেস ইজ ইন ম্যাটার, হ্যাঁ, কোনো ম্যাটার নয়, এটা বিষয় নয়, এটা বিষয় নয়, মানে এটা তো সম্ভব। তাহলে একজন শিক্ষক হিসেবে তার অনেক বড় দায়িত্ব আছে। হ্যাঁ, অনেক দায়িত্ব। এবং এই ক্ষেত্রে টিচার যদি মনে করে যে একজন ভালো স্টুডেন্টকে আমি গড়াবো, আন্তরিকতার সাথে চেষ্টা করে, সেই স্টুডেন্টে অবশ্যই সফলকাম হবে, এটা আমি বিশ্বাস করি। তাহলে আসলে তো কোনো গার্জিয়ানের মানে হতাশ হওয়ার কিছু নাই না। যদি সেক্ষেত্রে পরিবারের দায়িত্বটা স্যার আপনার জায়গা থেকে, পরিবারের দায়িত্বটা হলো, পরিবারের আজকাল আমরা প্রায়ই দেখতে পাই যে সন্তানের সাথে বাবা মার একটা ডিস্টেন্স, কিন্তু আমার এই শিক্ষকতা জীবনে এবং পারিবারিক জীবনে আমি মনে করি যে বাবা মা দুইজনই যদি সন্তানদের অতি নিকটে এবং কাছে বন্ধুর মতো নিয়ে তাদের প্রত্যেকটা সমস্যা যদি সমাধান করে এবং প্রত্যেকটা সমস্যার নিজে সন্তানের সাথে থেকে সেটা যদি ওভারকাম করে, সেটা অবশ্যই সন্তানের জন্য ভালো কিছু বয়ে আনবে। আর একজন পরিবারের অভিভাবক হিসেবে বাবা বা মা খেয়াল করতে হবে ওই সন্তানটা ভালো বন্ধুদের সাথে সে মিশতেছে কিনা, সে যদি তার সারাউন্ডিং ফ্রেন্ড যদি ওই রকম ডিস্ট্রাকটিভ হয়, তার সাথে যদি সে প্রায় মেশে, এই ক্ষেত্রে লক্ষ্য করতে হবে তাকে ওখান থেকে বিতাড়িত করতে হবে, যে কি না, তুমি খারাপদের সাথে মিশে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো না, তোমাকে এইভাবে আমরা যেভাবে বলি সেভাবে তো চলতে হবে। এটা পারিবারিক দিক থেকে খুবই একটা গুরুত্বের কাজ। শিক্ষক সবকিছু, শিক্ষক আর মানে পরিবারের প্রধান যারা বাবা মা, আর পার্থক্য তো কিছু তেমন দেখছি না আমি। একই ভূমিকা দুইজনেরই। একজন শিক্ষকও যেমন স্টুডেন্টকে গড়ে তোলার চেষ্টা করে, বাবা মাও করে, কিন্তু বাবা মার লিমিটেশন থাকে, তাদের বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে হয়, এই জন্য হয়তো তার সার্বিক সময়টা দিতে পারেন না সার্বক্ষণিক। কিন্তু টিচার যদি আন্তরিক হয়, সে টিচার অবশ্যই সময় দিয়ে, তাকে দিক নির্দেশনা দিয়ে, গাইড দিয়ে তাকে অবশ্যই সামনের দিকে অগ্রসর করতে পারে বলে আমি মনে করি। আসলে শিক্ষক হিসেবে স্যার দীর্ঘ বর্ণনার জীবনের যে স্মৃতি আপনাকে খুব আনন্দদায়ক, বা কিছু স্মৃতি হয়তো বা এখন আপনাকে কাঁদায়ও, এরকম কোনো স্মৃতি আছে কিনা যদি থাকে? স্মৃতি, অনেক স্মৃতি আছে, কিন্তু মানে এটা তো বেসরকারি কলেজ, অনেক সময় টিচারদের মধ্যে মানে একটা মনোমালিন্য বা প্রিন্সিপালের সঙ্গে একটা মনোমালিন্যর কারণে এই অনেক টিচারই, তারা হয়তো জ্ঞানের অভাবেই হোক, মানে তারা বাইরে এই কলেজ সম্পর্কে নেগেটিভ কথা বলে, এটা স্টুডেন্টের উপরে ইফেক্ট হয়। এটা আমার খুব কষ্ট লাগে যে আমরা যে প্রতিষ্ঠানে রুজি করে খাই, সেই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা শিক্ষকদের সাথে মনোমালিন্য যেই হোক না কেন, সেটা আমাদের আভ্যন্তরীণভাবেই থাকা উচিত। কিন্তু যখন বিভিন্ন অভিভাবকের কাছে এই সমস্ত জিনিসগুলো বর্ণনা করা হয়, ওই প্রতিষ্ঠানের খুবই ক্ষতি হয়। আদর্শ শিক্ষক হিসেবে স্যার আসলে একজন শিক্ষকের কি যোগ্যতা থাকা উচিত বলে আপনি মনে করেন? কারণ আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে আপনার এই অধ্যয়নকালে দুইজন স্টুডেন্ট তারা আসলে মেধা তালিকা অধিকার করেছে, প্রেস করেছে বোর্ডে। একজন আসলে এরকম একজন শিক্ষকের কি কি আসলে একদম স্পেশাল আপনি মনে করেন মানুষ গড়ার ক্ষেত্রে, স্টুডেন্ট গড়ার ক্ষেত্রে, স্টুডেন্টকে গড়তে তার যোগ্যতাগুলো আসলে শিক্ষককেও ইউটিলাইজ মানে করতে হবে, তাকেও চর্চা করতে হবে, এগুলো একটু যদি বলতেন। আমার মনে হয় আসলে স্টুডেন্টদেরকে যদি স্নেহ ভালোবাসায় তাকে যদি পড়াশোনার দিকে মনোযোগী করা যায়, তখন ওই স্টুডেন্টটা, আমি অনেক অভিভাবকের কাছ থেকে শুনেছি যে স্যার ওরা তো আমাদের কথা 100 ভাগ শোনে না, কিন্তু আপনার কথা তো ওরা, আপনি যেভাবে পড়তে বলেন, যতটা পড়তে বলেন, যত ঘন্টা, সেটাই পড়ে, তা আমাদের কথা তো শোনে না স্যার। তা আমি মনে করি আসলে স্টুডেন্টকে খুব স্নেহ দিয়ে
শিক্ষককে? ওই শিক্ষককে খুব স্নেহে তাকে একদম আদর করে তাকে বুঝাতে হবে যে তোমাকে পড়তে হবে এবং তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করতে গেলে কি কি করতে হয়, আর ভালো রেজাল্ট করে শিক্ষিত হলে কিভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়, এটা নিয়ে তাকে উদ্বুদ্ধ করতে হবে। মোট কথা, একজন শিক্ষক একজন স্টুডেন্টের মধ্যে, ছাত্রের মধ্যে এক আলো জায়গায় তুলতে হবে, তাকে উজ্জীবিত করতে হবে। তখন তার কোনো সমস্যায় তার কাছে বড় সমস্যা মনে হবে না। তা আমি আদর্শ শিক্ষক হিসেবে মনে করি যে প্রত্যেকটা শিক্ষকের স্টুডেন্টকে ধমকাধামকি বা অনেকে আমি শুনতে পাই বেদ দিয়ে মারা বা আহত করা, এগুলো আসলে মানে কোনো পদ্ধতি না। তাকে আপন করে নে, তাকে একদম মানে পড়াশুনোর জন্য যে পরিবেশ দরকার তার, সেইটা যদি আমরা করে দিতে পারি শিক্ষক হিসেবে, তাহলে সে সফল কাম হবে। কিন্তু আসলে ধমকাধমকি করে মারপিট করে আসলে হয় না। আমি মনে করি শিক্ষকদের এটা আমি শুধু না, প্রত্যেকটা শিক্ষকেরই এই জিনিসটা মনে রাখা উচিত যে আমি শিক্ষক, আমাকে অত্যন্ত ধৈর্যশীল এবং নমনীয় এবং পোলাইটলি আমার মানে স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে হবে। পরিবারের কাছে পরিবারের চিন্তা করে পরিবারের কাছেই থেকেছেন। আসলে শিক্ষকতা জীবনে তিনি যেমন সফল হয়েছেন, পাশাপাশি দর্শক আজকে আমরা আরেকটি বিষয় তুলে ধরবো তার জীবনের। সে বাবা হিসেবে একজন সফল বাবা। আমরা যতটুকু জেনেছি তার 2 ছেলে 1 মেয়ে। মাশাআল্লাহ, এক ছেলে ঢাকা মেডিকেল কলেজ থেকে সে MBBS কমপ্লিট করে ইন্টার্ন করছে, আর এক ছেলে সে বুয়েটে পড়াশোনা করার পরে বুয়েটেই শিক্ষকতা করছে, এবং আরেক মেয়ে সে সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করার পর উচ্চতর ডিগ্রির জন্য সে এখন আমেরিকাতে রয়েছে। এবং আমরা জানি স্যারের মিসেস সে একজন সফল গৃহিণীর পাশাপাশি সে সার্ভিস করছে, সেও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে রয়েছে। এই যে বিশাল একটা সফলতা, আসলে এইটা অবশ্যই আপনাদের জানাতে হবে। এই বিশাল সফলতা আমরা এটা তার কাছে জানবো। স্যার, আসলে আমরা শিক্ষকতা জীবনের সফলতা শুনেছি, স্টুডেন্ট লাইফের সফলতা শুনেছি, কিন্তু এই যে চূড়ান্ত সফলতা, পরিবারগতভাবে একজন সফল একজন পিতা, এটা স্যার আসলে এই জায়গায় থেকে আপনি আসলে এই সফলতার পিছনে আসলে কিভাবে এই বাচ্চাগুলোকে আজকে এরকম বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে, টপ মেডিকেল কলেজ, পাশাপাশি আমেরিকার মতো জায়গা তো চলে গেছে, এত কিছুর পরে স্যার এটা কিভাবে সম্ভব হলো? এটা কিভাবে সম্ভব? এবং এখনকার জন্য আসলে পিতামাতার জন্য আপনার জীবন থেকে মেসেজ কি স্টুডেন্টদের জন্য, একজন শিক্ষক হিসেবে না একজন পিতা হিসেবে? আল্লাহর রহমতে আমার 3 সন্তানই গোবিন্দগঞ্জ ক্লাস 5 পর্যন্তই পড়াশোনা করেছে, এবং আমার মেয়েটা বড়, ও গার্লস ক্যাডেট কলেজ থেকে ওই SSC এবং ইন্টারমিডিয়েটে দুটেই মেধা তালিকায় সে ট্যালেন্ট বলে বৃত্তি পেয়েছে। আমি আমার মেয়েকে যখন ক্যাডেট কোচিং করাই, আমি তখনই দেখেছি আমারও। এটা স্যার কত সাল হবে? এটা হলো 2006 সালে। আচ্ছা আচ্ছা। তা আমি তখন দেখেছি আসলে মানে পড়ার জন্য কি কম্পিটিশন। তখন আমার 2 যমজ, আমার মেয়ের ছেলে 2 জন যমজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা মেয়ের পরে এই 2 যমজ। আচ্ছা। তখন ওই মানে তার বোনকে পড়াতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো আমরা করেছি সেগুলো তারও মানে ওখান থেকে শিক্ষা হয়েছে এবং ওখান থেকে আসলে অনেক শিক্ষাই হয়েছে, মানে মেয়েকে পড়াতে গিয়ে। এবং ওদের ভিতরে একটা আগ্রহ জন্মলো যে আপুমনি যদি ক্যাডেট কলেজে পড়ে তাহলে আমাদেরকে অনেক ভালো জায়গায় ভর্তি হতে হবে। এই নিয়ে তাদের ভিতরে কম্পিটিশন হয়। গোবিন্দগঞ্জ থেকে ওরা লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ওরা 2 ভাই 1st 2nd ছিল, ওখান থেকে তখন মানে রাজু কুত্তুরা মডেল কলেজে ওরা মানে ক্লাস 6-এ ভর্তি হয়। তারপরে ক্লাস 8-এ ট্যালেন্ট পুলে 2 ভাই বৃত্তি পায়। তারপরে SSC তো 2 ভাই ঢাকা বোর্ডে ওরা স্থান করে, 2 ভাই। তারপরে ওখান থেকে ওরা 2 ভাই তখন আমাকে বললো, আব্বু আমরা এখানে তো SSC পড়লাম, তাহলে আমরা নটরডেম কলেজে যদি চান্স পাই তাহলে আমরা ইন্টারমিডিয়েটটা ওখানে পড়বো। তাই বললাম তোমরা চান্স পেলে আমি অবশ্যই ভর্তি করবো। তখন 2 ভাই নটরডেম কলেজে চান্স পায়। তা আমি তখন মেয়েটা কোথায়? মেয়েটা তখন ক্যাডেট কলেজে পড়ে। ও ক্যাডেট কলেজে। আচ্ছা আচ্ছা। মেয়েটা তখন ক্যাডেট কলেজে ছিল। তা তখন আমি মানে যখন লাইফে একটা চান্স চলে আসছে তখন, মানে তখন একদিকে কলেজ অন্যদিকে স্টুডেন্টদের সফলতা। আচ্ছা আচ্ছা। এরপর তারপরে যখন ওরা নটরডেম কলেজে ভর্তি করাতে যাই আমি, তখন এখানে ব্রিগেডিয়ার জেনারেল
মানে আর্মির রানিং দায়িত্বে ছিলেন। তা ওদের রেজাল্টে খুশি। তা আমি যে নটরডেম কলেজে নিয়ে যাব, উনি তাতে মানে সন্তুষ্ট নন, বলতেছে আমাদের এখানে তো ইন্টারমিডিয়েট আছে, এখানেই তো ওরা ভালো করবে। তা আমি যখন বললাম স্যার ওরা তো আসলে নটরডেম কলেজে আমার কাছে প্রতিশ্রুতিবদ্ধ, যদি চান্স পায় তাহলে ভর্তি করাতে হবে। তো এখন যদি চান্স পাওয়ার পরে আমি ভর্তি না করে ওর মনোবলটা ভেঙে যেতে পারে। তখন আমাকে স্যার সাথে সাথেই মানে দিল, প্রশংসাপত্র দিল। তা নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে ওরা দুই ভাই যখন একজন ঢাকা মেডিকেলে এবং আর একজন বুয়েটে চান্স পায়, তা আমি দুই ভাইকেই নেই স্যারের সঙ্গে, ওই রাজু কলেজের স্যারের সঙ্গে দেখা করেছি এবং নটরডেম কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করেছি। দুই স্যারেই ওদের জোরে ধরে খুব স্নেহ করে দোয়া করে দিছে। এই জিনিসটা আমার জীবনে মানে মনে থাকবে যে একজন শিক্ষক একজন স্টুডেন্ট ভালো জায়গায় চান্স পেলে ভালো কিছু কত খুশি হয়, সেটা আসলে আমি নিজের চোখে আমি দেখেছি। এটা আমার খুবই ভালো লেগেছে। আর মেয়েটা তখন কোথায়, ক্যাডেটেই? হ্যাঁ না, মেয়েটা তখন ওখান থেকে, মেয়েটাই তো বড়। হ্যাঁ মেয়েটা ক্যাডেট কলেজ থেকে পাশ করে তখন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে। মানে পুরো আপনার তো আসলে ওই লাইফটা মানে একটা পুরা একটা হাসি খুশির লাইফ আপনাদের, মানে স্বপ্নই দেখছেন পিতা হিসাবে, শুধু স্বপ্ন আর স্বপ্ন। একটা ছেলে ভালো হয়, দুইটা ছেলে আবার খারাপ হয়, একটা মেয়ে ভালো হয় আবার ছেলে খারাপ হয়, সেক্ষেত্রে তিনটা ছেলেই এই যে টপ লেভেলের জায়গায় পড়ছে, বাবা হিসেবে তখন আপনার তো স্পিডটা বেড়ে গেছে। আমাকে খুবই ভালো লাগতো এবং ওদের পড়াতে গিয়ে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো যে ওদের পড়ার কথা বলতে হয়নি, মনে হতো যে ওরা নিজের থেকেই সচেতন। আজকে আমি আজকে আমার মানে প্রিয় ছাত্র যখন তারা যখন এখন পড়তেছে, তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই যে নিজের থেকেই সচেতন হতে হবে। বাবা বা শিক্ষক যদি মানে সচেষ্ট করার চেষ্টা করে, তার চেয়ে নিজেই সচেষ্ট থাকতে হবে পড়ার ব্যাপারে, এটা আমি মনে করি। এই জায়গাতে তো আসলে মায়ের একটা বিশাল ভূমিকা ছিল, আমরা একটু মায়ের ভূমিকাটা জানতে চাই। আমার মা তো একটা অনেক বড় ফ্যান। ওদের মায়ের ভূমিকা ছিল, মানে ওর মা তো গভর্নমেন্ট জব করতো, কিন্তু মানে ওদের খাবার, স্কুলে খাবার নিয়ে যাওয়া, ওদের আবার সাথে করে নিয়ে যাওয়া, আবার চাকরি শেষে আবার ওদের স্কুলে থেকে বাসায় নিয়ে আসা, এগুলো করতো। কিন্তু পরবর্তীতে যখন ওরা দুই ভাই যখন রাজু উত্তরা মডেল ঢাকা উত্তরায় যখন ভর্তি হলো, তখন আমার মিসেসকে আমি মানে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে গেছিলাম। এই ব্যাপারে তখনকার হেলথের ডিজি মহোদয় এবং মানে হেলথ মিনিস্টার, মানে ছেলেদের জন্য সবাই মানে সফট, তারা খুবই সহযোগিতা করেছিলেন। আমি এটা মানে একটা ছেলে স্টুডেন্ট লাইফেও যে সে রত্ন হতে পারে বা সবার জায়গায় স্থান নিতে পারে, মানে যারাই শুনেছে অফিসাররা তারা তো খুশি হয়েছে। রাজু কলেজে তখন বাংলা মিডিয়ামে 450 স্টুডেন্টের মধ্যে ওরা দুই ভাই ফার্স্ট সেকেন্ড ছিল। তো এইটা যখন হেলথ মিনিস্টার মহোদয়কে আমি বুঝতে সক্ষম হলো, স্যার যদি আপনি একটু দয়া করেন তাহলে ওর মাটাও যদি আসে, ওর মা যদি ওদের পাশে আসে তাহলে ওরা আরও ভালো। তখন ওই রেজাল্ট শিটটা আমি নিয়ে গেছিলাম কলেজ থেকে, উনি দেখে সঙ্গে সঙ্গেই রেকমেন্ড করে দিল, এত ভালো স্টুডেন্ট তার জন্য করবো না, এদের জন্যই তো আমাদের করা উচিত। তখন আমাকে ট্রান্সফার অর্ডারটা উনি রিকমেন্ডেশন। লাস্ট বাচ্চারা কোথায় আছে এখন, কে কোথায় আছে? এখন বড় মেয়েটা আমার নিউ ইয়র্কে আছে, লং আইল্যান্ডে। ও ইউএসএমএলই পার্ট 1 কমপ্লিট করে পার্ট 2 মানে এখন দিচ্ছে। আর হলো মানে ওখানে সে 4টে পরীক্ষার মধ্যে অলরেডি তার 2টি হয়ে গেছে। এখন সে ওই উচ্চতর ডিগ্রি নিচ্ছে ডাক্তারির উপরে আর কি। ছেলে দুটো, আর ছেলে দুটো এখন আমি যদি বলেছি, একজন তো ঢাকা মেডিকেলে এবারে ফাইনাল পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপ করতেছে, আর একজন হলো যমজদের মধ্যে আর একজন বুয়েট থেকে পাশ করে বুয়েটে সে শিক্ষক হিসেবে জয়েন করেছে। আসলে সফল মানুষের দৃষ্টি সব দিকেই সফল থাকে। তারপরে ছোট্ট করে একটু জানবো যে অবসর জীবনটা কেমন লাগছে? অবসর জীবন, শিক্ষকতার কথা বারবারই মনে হচ্ছে এবং সত্যিকার অর্থে যখন কলেজে যাওয়ার সময়টা আসে তখন মানে কষ্ট লাগে যে এই সময় কলেজে যেতাম, সহকর্মী থাকতো, স্টুডেন্টদেরকে মানে ক্লাসে ডেকে নেওয়া বা ক্লাস করানো, এই জিনিসগুলো মনের মধ্যে খুবই কষ্ট লাগতেছে। প্রিয় দর্শক, আসলে জীবন সবসময় যে সংগ্রামের এবং সংগ্রাম করেই সফলতা ছিনিয়ে আনতে হয়, এটা কিন্তু আজকে আমার অতিথি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং শ্রদ্ধেয় আফজাল হোসেন স্যার আজকে তার পুরো জীবনের হিস্ট্রি আমাদেরকে আসলে শোনালো। স্টুডেন্ট লাইফ থেকে একদম প্রাইমারি স্কুল থেকে
তার আজকে রিটায়ারমেন্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে তিনি সফল হয়েছেন। তিনি একদম যখন হাতে খড়ি থাকে তখন থেকে পরিবার কেন্দ্রিক ছিলেন, তখন এরপরে কলেজে গিয়েছেন এবং তার শিক্ষা জীবনে 2টা সে ভালো রেজাল্ট করেছে। এরপর লাস্টলি তার পরিবারের পাশেই কিন্তু থেকেছে এবং পরিবার কেন্দ্রিক হওয়ার কারণে তার নিজের পরিবারের সে সফল। আমরা এরকম সফল মানুষের গল্পগুলোই তুলে ধরতে চাই এবং এই গল্পগুলোর মধ্য দিয়ে আমরা ছড়াতে চাই সমাজে আলো। অবশ্যই এরকম কোনো গল্প থাকলে, কারো জীবনের গল্প, যে গল্পগুলো সমাজ পরিবর্তন করবে, অবশ্যই আমরা পরবর্তী পর্বগুলোতে তাদের গল্প শোনাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।